স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শরীফ রাউশন। এটা ছিল একটা রেয়ার মিটিং এবং বাংলাদেশের হিস্ট্রিতে ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইডলাইনে কথা বললেন। মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি। জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া কানাডার প্রধানমন্ত্রী সহ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বেশ কয়েকজন বিশ্ব নেতা। এখন সকালে এ নিয়ে থাকছে বিস্তারিত। ফ্যান চলছে, তারপরে ওই অ্যাডজাস্ট ফ্যান চলার পরও মনে করেন আমরা গরম অনুভব করছি। সীমিত চাহিদাগুলো আমাদের মিটে, কিন্তু এর চেয়ে যে ওভার যে চাহিদাগুলো আছে এগুলো আমাদের এখানের যে স্যালারি আছে এটা দিয়ে হয় না। এখন ফিরতি তো গ্রিন ফিরতি এটা মানি, ঠিক আছে। আমি বছরে যে ছুটির টাকা দেয় ছুটির টাকাটা যদি দিতে তাহলে অনেক ভালো। বাঁচার মতো মজুরি পাচ্ছে, তারা কি যৌন হয়রানির নির্যাতন প্রতিরোধ আছে? অবশ্যই না। তার জন্য সামাজিক সুরক্ষার কি ব্যবস্থা আছে? টু বি ভেরি অনেস্ট, আমাদের বাংলাদেশের প্রচলিত আইনে কোনো সুরক্ষার ব্যবস্থা নাই। এটাকে যদি গ্রিড বিদ্যুতের সাথে তুলনীয় করতে পারেন তাহলে গার্মেন্টসের উৎপাদন খরচ কমে যাবে এবং উৎপাদন খরচ কমে যে লাভ বাড়বে সেটা যদি ওয়ার্কার্সদের মধ্যে প্রপারলি ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, তার থেকে আমাদের যে শ্রমিক ভাই বোনেরা তারা বেনিফিটেড হবে। পোশাক শিল্পে বাড়ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। গ্রিন সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা ছড়িয়েছে 2 শতাধিক। জ্বালানি সুরক্ষার অগ্রগতির সাথে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত ও ঝুঁকি মোকাবেলায় বিকল্প কর্মসংস্থানের সুযোগ রাখার দাবি পোশাক শ্রমিক সংগঠনগুলোর। এখন সকালে এ নিয়েও থাকছে বিস্তারিত। তবে শুরুতেই জানাবো জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার বিভিন্ন বৈঠকের খবর। জাতিসংঘ সম্মেলনে নতুন উচ্চতায় পৌঁছালো বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্টের সাথে ইতিহাসে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিল বাংলাদেশ সরকার প্রধান। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সবার পাশে থাকার কথাও জানিয়েছেন জো বাইডেন। এছাড়া এদিন বিশ্বের কয়েকটি দেশ ও আর্থিক সংস্থা প্রধানরা অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর থেকে আরও জানাবেন মাহমুদ রাকিব। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে মঙ্গলবার ছিল বাংলাদেশের জন্য মাইলফলকের দিন। ইতিহাসে প্রথমবারের মতো জাতিসংঘ অধিবেশন চলাকালীন সময়ে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন মার্কিন প্রেসিডেন্ট। পুরনো সকল নিয়মের বেড়াজাল ভেঙে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সফল এই বৈঠক বদলে দিয়েছে অনেক হিসাব নিকাশ। মঙ্গলবার নিউ ইয়র্ক সময় সকাল 10টায় জাতিসংঘ সদর দফতরে আসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার আগেই হাজির হন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11টায় শুরু হয় বাংলাদেশ প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক। 15 মিনিটের জন্য নির্ধারিত বৈঠক চলে 28 থেকে 30 মিনিট ধরে। বহুল আলোচিত এই বৈঠকে বাংলাদেশের কর্তৃত্ববাদী সরকারের পতন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সার্বিক বিষয় তুলে ধরেন বাংলাদেশ সরকার প্রধান। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকার পূর্ণ সমর্থন দিয়েছে। পাশাপাশি বাংলাদেশকে পুনর্গঠনেও মার্কিন সরকার সহযোগিতা করবে বলে জানান তিনি। বৈঠকে জুলাই আগস্টের ছাত্র জনতার ত্যাগের প্রতি বাইডেন বিশেষ সম্মান জানান। ছাত্র জনতার আন্দোলন ও অভ্যুত্থান পরবর্তী দেয়াল চিত্রের বই দ্য আর্ট অব ট্রায়াম্ফ বাইডেনের হাতে তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা ছিল একটা রেয়ার মিটিং এবং বাংলাদেশের হিস্ট্রিতে ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইডলাইনে কথা বললেন। মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি। দেশের চলমান রাজনীতি, অর্থনীতি ও আগামী নির্বাচন সহ সকল বিষয়েই যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকতে চায় বলে জানান প্রেস সচিব। উনি বলেছেন যে এই স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরও অনেক কিছু করতে পারি বাংলাদেশের জন্য।
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল 9টার দিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় যাবে। বিশেষ করে কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা সহজ করার বিষয়ে অনুরোধ জানান ডক্টর ইউনুস। আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক যাতে আরও উন্নয়ন হয় সেই ব্যাপারে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের থেকে স্যার যাতে কানাডায় আরও স্টুডেন্ট যেতে পারে সেই ব্যাপারে কথা হয়েছে এবং আরও দ্বিপাক্ষিক যেই সমস্ত বিষয়গুলো সেগুলো আলাপ হয়েছে। IMF ও বিশ্বব্যাংকের সাথেও বৈঠক সফল হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, তারা অর্থনৈতিক সব সহায়তা দিতে চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে। IMF এর কাছ থেকে সাপোর্ট চাওয়া হয়েছে, IMF সাপোর্ট দিতে রাজি এবং উনি স্বতঃস্ফূর্তভাবে বলেছেন যে কী ধরনের সাপোর্ট লাগলে বলবেন এবং এটাও বলেছেন যে ফ্রেন্ডস অফ বাংলাদেশদেরকে নিয়েই ওনারা একটা কোঅর্ডিনেশন মিটিংও করতে পারেন। এছাড়া এদিন ব্রাজিল, মরিশাস ও ইতালির প্রধানমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। অংশ নেন রোহিঙ্গা ইস্যু ও বিশ্বে বাংলাদেশি বন্ধুদের সাথে আলোচনাতেও। ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল পর্বের এই প্রথম দিন নিশ্চিতভাবেই বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। তবে এখন দেখার বিষয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের প্রশাসন ও পুরো পশ্চিমা বিশ্বের সমর্থন ও সহযোগিতাকে কাজে লাগিয়ে কতটা দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। একই সঙ্গে বিশ্বের বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কতটা দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশমুখী করতে পারবে এই অন্তর্বর্তীকালীন সরকার, তার দিকেও তাকিয়ে আছে পুরো বাংলাদেশ। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়েছে। মঙ্গলবার এই বৈঠক প্রধান উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যার মতো অপরাধ মোকাবেলায় ন্যায় বিচার ও জবাবদিহির ব্যবস্থাকে গুরুত্ব সহকারে সমর্থন করা। এ সময় 3টি প্রস্তাব তুলে ধরেন তিনি। বৈঠকে মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে জাতিসংঘ পরিষদের অধিবেশনে নিজের বিদায়ী বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফিলিস্তিনিদের উন্নত ভবিষ্যতের জন্য ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিকল্প নেই। ইউক্রেন যুদ্ধে পুতিন তার লক্ষ্যে পূরণে ব্যর্থ হয়েছেন বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। এদিকে গাজার মতো লেবাননেও আরেকটি যুদ্ধের বোঝা বিশ্ববাসী বইতে পারবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব। নাফি আরমান মননের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এক বছর পর আবারও বিশ্ব নেতাদের পদচারণায় মুখর জাতিসংঘের সদর দপ্তর। ৭৯তম বার্ষিক সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন ১৩০টিরও বেশি দেশের সরকার প্রধান। অনেকের জন্য প্রথম হলেও শেষবারের মতো এবারের অধিবেশনে অংশ নিয়েছেন জো বাইডেন। বিদায়ী বক্তৃতায় বিশ্বজুড়ে চলা যুদ্ধের ভয়াবহতার কথা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। গাজায় ইসরায়েলের ১১ মাসব্যাপী যুদ্ধের পক্ষে সাফাই গাইলেও জানান, ফিলিস্তিনিদের উন্নত ভবিষ্যতের জন্য ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিকল্প নেই। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়া বন্ধে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি। Now is the time for the parties to finalize its terms, bring the hostages home, and secure security for Israel and Gaza free of Hamas grip, ease the suffering in Gaza, and end this war. ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট পুতিন তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন জো বাইডেন। জানান, কিয়েভকে সমর্থন দেয়া থেকে পিছিয়ে আসবে না ওয়াশিংটন। Putin's war has failed at his core aim. He set out to destroy Ukraine, but Ukraine is still free. He set out to weaken NATO, but NATO is bigger, stronger, and more united than ever before, with 2 new members, Finland and Sweden. এর আগে সম্মেলনে উদ্বোধনী বক্তৃতা দেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বলেন,
বিশ্বজুড়ে সরকারগুলোর দায় এড়ানোর মানসিকতার কারণে বাড়ছে বৈষম্য ও অনিশ্চয়তা। এতে যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকায়। গাজার মতো লেবাননেও আরেকটি যুদ্ধের বোঝা বিশ্ববাসী বইতে পারবে না বলেও সতর্ক করেন জাতিসংঘ মহাসচিব। Gaza is a non-stop nightmare that threatens to take the entire region with it. Look no further than Lebanon. We should all be alarmed by the escalation. Lebanon is at the brink. সাধারণ পরিষদের অধিবেশনের প্রথম দিন বক্তৃতা দেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান। ৭৯তম জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের পর্দা নামবে ৩০ সেপ্টেম্বর। নাফি আরমান মনন, এখন বিশ্ব। পোশাক শ্রমিকদের নিপুণ বুননে চাঙ্গা দেশের অর্থনীতি। পোশাক শ্রমিক সংগঠনগুলোর দাবি, এই খাতে জ্বালানি সুরক্ষার পাশাপাশি শ্রমিকদের অধিকারও নিশ্চিত করতে হবে। অন্যদিকে কার্বন নিঃসরণ কমানোর কৌশল প্রণয়নে শ্রমিকের মতামত ও বিনিয়োগে বাড়তি গুরুত্বের প্রতিশ্রুতি বিজিএমইর। আর জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর প্রক্রিয়ায় বৈষম্য দূর করে সব পক্ষের মধ্যে অংশীদারিত্বমূলক পরিবেশ তৈরি করতে হবে। বাকিটা জানাবেন সাজিদ আরাফাত। এ যেন স্বপ্নের বুনন, সেলাই মেশিনের গতিময় ছন্দে সমৃদ্ধির গল্পগাথা। উদয়স্ত সেলাই দিদিমণিদের শ্রম ঘামের বিনিময়ে রঙিন হচ্ছে পোশাক শিল্প। বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি পোশাক খাত। দ্রুত বর্ধনশীল এই খাতের সাথে জড়িত দেশের প্রায় ৫০ লাখেরও বেশি মানুষ। তবে নিরাপদ কর্মপরিবেশ, মজুরি বৈষম্য আর শ্রম অধিকার থেকে অনেকটাই বঞ্চিত এই খাতের কর্মীরা। বর্ধনশীল এই খাতের বিকাশ ঘটছে জীবাশ্ম জ্বালানিকে কেন্দ্র করে, যা শ্রমঘন শিল্প, কাজের পরিবেশ, শ্রমিকের স্বাস্থ্যমানে ফেলছে নেতিবাচক প্রভাব। তবে জ্বালানি সাশ্রয়, কার্বন নিঃসরণ কমানো ও বিদেশি ক্রেতাদের চাপে রপ্তানিমুখী এই শিল্পে বাড়ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, যার ফলশ্রুতিতে গ্রিন সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা ছাড়িয়েছে ২ শতাধিক। তবুও উচ্চ তাপমাত্রা আর নিরাপদ কর্মপরিবেশের অভাব অসহনীয় করে তুলছে শ্রমিকের জীবন। ফ্যান চলছে, তারপরে ওই যে অ্যাডজাস্ট ফ্যান চলার পরও মনে করেন আমরা গরম অনুভব করছি। সীমিত চাহিদাগুলো আমাদের মিটে, কিন্তু এর চেয়ে যে ওভার যে চাহিদাগুলো আছে এগুলো আমাদের এখানের যে স্যালারি আছে এটা দিয়ে হয় না। আমার জীবনে তো গ্রিন হয় নাই, ঠিক আছে। এখন ফিরতি তো গ্রিন ফিরতি এটা মানি, ঠিক আছে। আমি বছরে যে ছুটির টাকা দেয়, ছুটির টাকাটা যদি দিতে তো অনেক ভালো। ৫টা পর্যন্ত ডিউটি হয়, আর বেসিক্যালি বেশি যদি অতিরিক্ত হয় তো ৬০টা। যদিও আমার এই টাকা হয় না, অনেক করে চলতে হয় একলা। পোশাক শ্রমিক সংগঠনগুলোর দাবি, জ্বালানি সুরক্ষার অগ্রগতির সাথে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত ও ঝুঁকি মোকাবেলায় বিকল্প কর্মসংস্থানের সুযোগ রাখতে হবে। গ্রিন ফ্যাক্টরিগুলোতে শ্রমিকরা কি ইউনিয়ন করতে পারতেছে? তারা কি ন্যায্য বাঁচার মতো মজুরি পাচ্ছে? তারা কি যৌন হয়রানির নির্যাতন প্রতিরোধ আছে? অবশ্যই না। বা শ্রমিক সংগঠনে এই জলবায়ুতে যে আমাদের একটা মুখ্য ভূমিকা, এটা আসলে যারা জলবায়ু পারদর্শী বা এক্সপার্ট তারা তো আমাদের কথাই তোলে না, বা মালিকরাও এটা মনে করে যে এরা অশিক্ষিত, তারা কিছু বোঝে না। সময়ের সাথে পোশাক কারখানার চিত্র বদলালেও বদলায় না শ্রমিকের ভাগ্য। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বলছে, নবায়নযোগ্য জ্বালানির যে রূপান্তর প্রক্রিয়া, সেখানে বৈষম্য রয়ে গেছে। সংস্থাটির আশঙ্কা, শ্রমিকের অধিকার ও মজুরিসহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা না গেলে ২০৫০ সাল নাগাদ এই খাতের প্রায় ৬০% শ্রমিক কর্মহীন হতে পারে। তাদের মানে কর্মপরিবেশ অতটা গ্রিন না, তাদের মজুরি এবং সুযোগ সুবিধা বা অধিকার গ্রিন না, আর তাদের জীবন এবং জীবিকা হয়ে যাচ্ছে আলটিমেটলি ধূসর। তার জন্য সামাজিক সুরক্ষার কি ব্যবস্থা আছে? টু বি ভেরি অনেস্ট, আমাদের বাংলাদেশের প্রচলিত আইনে কোনো সুরক্ষার ব্যবস্থা নাই। গেল কয়েক দশকে বাংলাদেশে পোশাক শিল্পের যে উত্তরণ ঘটেছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। দেশে দিনে দিনে বাড়ছে সবুজ কারখানার সংখ্যাও। তবে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করে কম কার্বন নিঃসরণ অর্থনীতি কিংবা জাস্ট ট্রানজিশন সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই অধিকাংশ শ্রমিক এবং শ্রমিক প্রতিনিধিদের। তাই বিশ্লেষকদের পরামর্শ, দীর্ঘমেয়াদে ট্রানজিশন সুবিধা শ্রমিকদের মধ্যে পৌঁছে দিতে বৈশ্বিক ক্রেতা প্রতিষ্ঠান, উদ্যোক্তা এবং শ্রমিক প্রতিনিধিদের কাজ করতে হবে সমন্বিতভাবে।
জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে 2030 সাল নাগাদ কার্বন নির্গমন 30% কমানোর প্রতিশ্রুতি শিল্প মালিকদের। তবে পরিবেশ বান্ধব সরঞ্জাম স্থাপনের ব্যয় অন্যতম বাধা। তাই শুল্কমুক্ত সহায়তা পেলে শ্রমিকদের মজুরি সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি। সোলারে কিন্তু সরকারের কোনো ইনভেস্টমেন্ট নাই, সরকারের কোনো ভর্তুকি নেই, সরকারের কোনো চুরিরও এখানে কোনো সম্ভাবনা নাই। কিন্তু এখানে তারা বিভিন্নভাবে প্রায় এবারে 30% উপরে ট্যাক্স দিয়ে রাখছে, কিছু জায়গাতে 52%। ভর্তুকি তো দিচ্ছি না, বরঞ্চ পরিবেশ বান্ধব জিনিসগুলোতে সরকার আরও উচ্চ হারে ট্যাক্স বসায় রাখছে। যখন নাকি সক্ষমতা বাড়বে ইন্ডাস্ট্রির, তখন স্বাভাবিকভাবেই সক্ষমতা অনুযায়ী তখন ইন্ডাস্ট্রি তার শ্রমিকদেরকে বেতন দিতে পারবে। পরিবেশ সুরক্ষায় বৈশ্বিক মানদণ্ড নিশ্চিত, টেকসই জ্বালানি ব্যবস্থা ও শ্রমিকের ন্যায্যতা নিশ্চিতের বিকল্প নেই। পোশাক খাতে নতুন প্রযুক্তি ব্যবহার, শ্রমিকের নিরাপত্তা ও কল্যাণে কাজ করছে বিভিন্ন উন্নয়ন সংস্থা। উৎপাদন ব্যবস্থায় পরিচ্ছন্ন জ্বালানি শক্তির ব্যবহার ও শ্রমিকের মতামতকে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। We need to invest justifiably in the creating local resource talent, so আমাদের international dependency কমে যায়। সেকেন্ড থিং, আমরা বলছি যে কোনো টেকনোলজি if it is about saving earth, reducing global this climate warming, then that should be patent free. We should have right to produce that in our own country. And third যেটা হচ্ছে that we should have a reasonable time period. যখন আমরা পলিসি প্রণয়ন করব এনার্জির জন্য বড় বড় প্ল্যান বা সব কিছু, সেখানে ইনক্লুসিভিটির কথা আমাদের খুবই চিন্তা করতে হবে এবং আমাদেরকে এনশিওর করতে হবে যেন সেটা জাস্ট এনার্জি ট্রানজিশন হয়। সেক্ষেত্রে যদি দরকার হয় আমাদের গ্লোবাল নেগোসিয়েশনে উন্নত দেশগুলোকে আপনাকে রেসপন্সিবল করতে হবে। কার্বন নিঃসরণ, নদী দূষণ ও পরিবেশগত ক্ষতির কারণ হিসেবে চিহ্নিত সিংহভাগ পোশাক কারখানা। জৈব জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে টেকসই নবায়নযোগ্য জ্বালানির নীতি বাস্তবায়নের পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। জ্বালানি রূপান্তর প্রক্রিয়ার উৎপাদন খরচ কমিয়ে তার লভ্যাংশ শ্রমিকের কল্যাণে বন্টন জরুরি। এটাকে যদি গ্রিড বিদ্যুতের সাথে তুলনীয় করতে পারেন তাহলে গার্মেন্টসের উৎপাদন খরচ কমে যাবে এবং উৎপাদন খরচ কমে যে লাভ বাড়বে সেটা যদি ওয়ার্কার্সদের মধ্যে প্রপারলি ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় তাহলেই কিন্তু এটা এই রুফটপ সোলার বা নবায়নযোগ্য জ্বালানির যে ব্যবহার গার্মেন্টসগুলি করছে তার থেকে আমাদের যে শ্রমিক ভাই বোনেরা তারা বেনিফিটেড হবে। সামাজিক ও পরিবেশগত কারণে বিদেশি ক্রেতাদের আগ্রহ সবুজ কারখানায়। তবে বাস্তবিক অর্থে এই উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে দক্ষতার অভাব রয়েছে শ্রমিকদের। পোশাক মালিক সংগঠন বিজিএমইএ বলছে, কার্বন নিঃসরণ কমানোর কৌশল প্রণয়নে শ্রমিকের অংশীদারিত্ব বাড়ানোর পাশাপাশি অর্থায়নের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। আমরা দেখিয়ে দেবো যে এটা আমাদের কাউকে বলতে লাগে না, নিজের ভিতর থেকেই করছি। প্রফিট শেয়ারিং যখন আসবে তখন কিন্তু ওনারশিপের কোয়েশ্চেনে চলে আসবে। তখন একজন যিনি কর্মরত রয়েছে আমার কোম্পানিতে উনি তখন কিন্তু ভাববে না যে আমি এক পক্ষ উনি এক পক্ষ, তখন কিন্তু একটা টিমের মতন কাজ করবে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার কোম্পানি যদি মুনাফা করে ওনারাও কিন্তু এটার অংশীদার। এদিকে পোশাক খাতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখছে নবায়নযোগ্য জ্বালানি, মন্তব্য বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টার। তবে এই প্রক্রিয়ায় শ্রমিকের ন্যায্যতা নিশ্চিত করা সময় সাপেক্ষ হলেও তা বাস্তবায়নের আশ্বাস। যে এনার্জি সাপ্লাইয়ে তো বিগত সরকারের সময় আমরা দেখেছি যে কত আনরিলায়েবল হয়ে গেছিল। এখন যদি দিনে 3 থেকে 5 ঘন্টা তাকে ডিজেল দিয়ে জেনারেটর চালিয়ে শিল্প চালাতে হয়, তার জন্য তো এটা ফিজিবল হবে না। জাস্ট ট্রানজিশনের কথা যদি আপনি বলেন যে সেখানে শ্রমিকদের কি হচ্ছে, আমি মনে করি সেখানে আরেকটু নীতিগত কাজ আমাদের করতে হবে। জ্বালানি দক্ষতা বৃদ্ধি ও সংরক্ষণ কারখানাগুলোর উত্তরণের পথ। তাই বিনিয়োগের পাশাপাশি কর্মীদের মানবাধিকার নিশ্চিত করা জরুরি। তবেই বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকবে দেশের পোশাক শিল্প ও শিল্পী। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। ইনবিআরের এসআই কোডা ওয়ার্ল্ডের সার্ভারের সমস্যার কারণে চট্টগ্রাম বন্দরে জাহাজ আসার ঘোষণা দিতে পারছেন না শিপিং এজেন্টরা। অনলাইনে দাখিল করা যাচ্ছে না আমদানি পণ্যের ম্যানিফেস্ট বা আইজিএম। এতে নিবন্ধন না হওয়ায় বহির্নোঙরে রয়েছে খাদ্যশস্য, সার ও এলপিজি বোঝাই বেশ কিছু জাহাজ। এ অবস্থায় চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ প্রবেশে ও কার্গো জাহাজ থেকে পণ্য খালাস নিয়ে উৎকণ্ঠায় আছেন শিপিং এজেন্ট ও আমদানিকারকরা। শুল্কায়ন কার্যক্রম বিঘ্নিত হওয়ায় বন্দর থেকে পণ্য
ডেলিভারি নিতে না পারায় লোকসান গুনতে হচ্ছে আমদানিকারককে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। আপগ্রেডেশনের 5 দিনেও সচল হয়নি এনবিআর এর এসআইকুডা ওয়ার্ল্ডের সার্ভার। ফলে অনলাইনে জাহাজ আসার ঘোষণা প্রদান, নিবন্ধন, চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ প্রবেশ এবং পণ্য খালাসে জটিলতা তৈরি হয়েছে। মূলত কোনো জাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশের একদিন আগেই কাস্টমস হাউজের এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ঘোষণা দিতে হয় শিপিং এজেন্টকে। এরপরই জাহাজে আসা আমদানি পণ্যের বিস্তারিত বিবরণ দাখিলের পর নিবন্ধন নাম্বার দেয় চট্টগ্রাম কাস্টমস হাউজ। কোন দেশ থেকে কার কি পণ্য, কত পরিমাণ পণ্য আমদানি হয়েছে সেই ঘোষণা দেয়া হয় আইজিএম বা ইম্পোর্ট জেনারেল ম্যানিফেস্টোতে। কিন্তু সার্ভারের সমস্যার কারণে গত 2 দিন ধরে জাহাজ আসার ঘোষণা ও আইজিএম সাবমিট করা যাচ্ছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিপিং এজেন্টরা। আইজিএম সাবমিট করার পরেই আপনার সিএনএফ এজেন্ট ওটাকে নোটিং করে পেমেন্টের ব্যবস্থা করবে, তারপরে জাহাজ থেকে মালটা খালাস হবে। তো যেহেতু আপনার আইজিএম আমরা সাবমিট করতে পারতেছি না, জাহাজগুলো সেখানে বসে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না আমরা আইজিএম সাবমিট করতে পারতেছি। জাহাজ বসে আছে, আমরা রেজিস্ট্রেশন না দিলে তো আমরা জাহাজে বুক করতে পারছি না, বুট করতে পারতেছি না। আমাদের রেজিস্ট্রেশন দরকার, রেজিস্ট্রেশন না হলে তো কাস্টমার বুকিং নিচ্ছে না আমাদের, অথবা আমাদেরকে ম্যানুয়ালি বা অন্য সার্ভার অল্টারনেটিভ সিস্টেম আমাদের করতে হবে, আদারওয়াইজ নাহলে আমাদের প্রবলেম হচ্ছে। এদিকে শিপিং এজেন্ট আইজিএম দাখিলের পরে এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে অনলাইনে বিল অফ এন্ট্রি দাখিল করেন সিএনএফ এজেন্ট। অনলাইনে দাখিল করা তথ্যের সাথে কাগজের নথি যাচাই বাছাই শেষে আমদানি ও রফতানি চালানের শুল্কায়ন করেন সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তা। যদিও সার্ভারের সমস্যার কারণে গত 3 দিনে কাজ হয়েছে খুব সীমিত। মঙ্গলবার পরিস্থিতির আরও অবনতি ঘটে। লগ ইন করে বিল অফ এন্ট্রিতে ক্লিক করলে রেড অ্যারোর আসছে। অনেক ক্ষেত্রে আমদানির গুরুত্বপূর্ণ তথ্য সিস্টেম থেকে গায়েব হয়ে যাচ্ছে। এমন ভুতুরে কাণ্ড এর আগে কখনো হয়নি বলে অভিযোগ সিএনএফ এজেন্টদের। এজন্য এনবিআর এর আইটি টিমের অদক্ষতাকে দুষছেন ব্যবসায়ীরা। বিল অফ এন্ট্রিতে যখন ক্লিক করা হয় তখন বিল অফ এন্ট্রি থেকে সার্ভারের সিস্টেমে দেখা যাচ্ছে যে বিডিসিজিবি একটা কলাম আছে, ওই কলামটা থাকে না, ওখানে রেড সিগন্যাল মারে। যেটা অ্যাসেসমেন্ট হয়ে যাচ্ছে সেটা আবার ওইটার বিল অফ এন্ট্রির কিছু তথ্য এখান থেকে গায়েব হয়ে যাচ্ছে। তো সুতরাং এটা একটা মানে অ্যাসেসমেন্ট নোটিস একটা নাম্বার পড়ে গেল, অথচ এইটা দিয়ে আমি কোনো কাজ করতে পারবো না, আমি এটা বন্দরে ডেলিভারি নিতে গেলে আমি এটা নিতে পারবো না। 5 দিনও সমস্যার সমাধান না হওয়ায় রাজস্ব কর্মকর্তাদের টেবিলে জমে গেছে বিপুল সংখ্যক ফাইল। এই অবস্থায় চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ডেলিভারি নিতে না পারায় বাড়ছে আমদানিকারকের পোর্ট ও শিপিং ড্যামারেজ। সার্ভার না খাওয়ার জন্য রিরুট করা যাচ্ছে না, রিরুট না করতে পারলে ডিউটি দিতে পারবো না, ডিউটি না দিলে ডেলিভারি হবে না। তো ওভারঅল তো একটা জ্যামেই পড়ে গেলাম। এটা আর কি, এটা কি করা এখন, এনবিআর থেকে কোনো ডিসিশন আসতেছে না। সাম্প্রতিক অচলাবস্থা কাটিয়ে বন্দরের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক হলেও এনবিআর এর সার্ভার সমস্যায় চট্টগ্রাম বন্দরে পুনরায় জাহাজ ও কন্টেইনার জটের আশঙ্কা করছেন ব্যবহারকারীরা। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। অতিরিক্ত বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি এক হয়ে ভোলায় আমনের বীজতলা নষ্ট হয়ে গেছে। এতে করে মৌসুমের শুরুতেই চারা সংকটে কৃষকরা দিশেহারা। আবার চারা পেলেও দাম বেশি হওয়ায় অনেকেই কিনতে পারছেন না। আগস্টের মধ্যে চারা রোপণ করে শেষ করার কথা থাকলেও সেপ্টেম্বর শেষ হতে চললেও এখনও অর্ধেক চারা লাগানোই শেষ করতে পারেননি কৃষক। ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন অঙ্কুর রায়। ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চরকারি গ্রামের কৃষক সাহেব আলী সর্দার গত 15 দিন ধরে এভাবেই নিজের জমিতে হাঁটু পানিতে ডুবে পচে নষ্ট হওয়া আমনের চারা ও বীজতলা রক্ষায় চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এ সময় তার আমন আবাদে ব্যস্ত সময় পার করার কথা ছিল। সেই অনুযায়ী চলতি আমন মৌসুমে 2 বিঘা জমির পরিমাণ বীজতলা তৈরি করেছিলেন তিনি। ধার দেনা করে অধিক দামে আমনের চারা কিনে রোপণও করেছিলেন। তবে ফের অতিবৃষ্টির পানিতে ডুবে থাকায় ক্ষতির মুখে তিনি। নতুন করে চারা কিনে রোপণ করার মতো সামর্থ্য নেই। এক মাথা পানি রোয়া ঠান্ডে দারুজি সব তলায় গেছে, অর্ধা কিচ্ছু না, একটা সাগর। এই আর হিয়ার ভরে এই যে মাঝেতে টিয়া টিয়া লই করছি, অন হিয়ারাই ধরে, অন ডাউনের কোনো তবিক নেই, খেতের দিকে চাইলে আমাকে কান্দ নাই। একই এলাকার অপর কৃষক ফারুক মিজি
4 বিঘা জমিতে তিনি রোপণ করেছেন আমনের চারা। আশা ছিল এবছর ধান বিক্রি করে ধার দেনা পরিশোধ করবেন, কিন্তু অর্ধেক জমিতে রোপণ করতে পারেননি। 2-3 বার করে জ্বালা ক্ষেত্রছি, এই জ্বালাগুলি আপনার সংক্ষেপে আপনার পচা গেছে পানিতে, বৃষ্টিতে। এখন আর আমাদের এই জ্বালার জমি সব খালি, এখন আর আমাদের গৃহস্থীকরণের কোনো সমর্থন নাই। শুধু সাহেব আলী কিংবা ফারুক মিজি নয়, চলতি মৌসুমে জেলায় হাজার হাজার কৃষকের বীজতলা নষ্ট হয়েছে জলাবদ্ধতায়। অতিরিক্ত বৃষ্টি ও উচ্চ জোয়ারে বীজতলা নষ্ট হওয়ার কারণে কৃষক 3-4 বার বীজ বুনেও আশানুরূপ চারা পায়নি। সব ক্ষেতেই পানিতে টইটুম্বুর, পানি নিষ্কাশনের ব্যবস্থাও নেই। রোদ ওঠায় এ পানির মধ্যেই কৃষকরা চাষ দিয়ে জমিতে আমনের চারা লাগাচ্ছেন, তবে বেশিরভাগ জমি ফাঁকা। অতিরিক্ত টাকা দিয়েও চারা মিলছে না। এ অবস্থায় ভোলায় কৃষকের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। 700 টাকা করে 3 বার রয়েছি, এবার আর জ্বালা পাইতেছি না। লোন লইয়া টাকা হাতে রাখছি, বীজ কোথাও পাইতেছি না। আমরা লোন লইয়া অনেক দূর দায়বদ্ধ আছি যে আমরা কি করে কি কেমনে করবো কি না করবো আমাগণ দিশা আর আছে। সংকট নিরসনে ক্ষতিগ্রস্ত আমনের চারা সংরক্ষণে নানাবিধ পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রণোদনার মাধ্যমে সার বীজ দেওয়া হবে বলছেন এই কৃষি কর্মকর্তা। কোনো কৃষক ভাই আমন মৌসুমে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আমরা তাদেরকে আগামী বড় মৌসুমে প্রণোদনার আওতায় এনে এই ক্ষতিগ্রস্ততা থেকে যেন কাটিয়ে উঠতে পারেন সেই ব্যাপারেও তাদের আশ্বস্ত করেছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে ভোলায় চলতি মৌসুমে 1,75,936 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্য পূরণে 26,000 কৃষককে বিনামূল্যে 5 কেজি করে আমন বীজ ও 20 কেজি করে বিভিন্ন ধরনের সার দেওয়া হয়েছে। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। নওগাঁয় পাইকারি বাজারে সরবরাহ স্বাভাবিক থাকায় স্থিতিশীল রয়েছে সবজির দাম। সবজি মিলছে 20 থেকে 40 টাকার মধ্যে, তবে চড়া দামে বিক্রি হচ্ছে শীতকালীন আগাম সবজি। এদিকে নেত্রকোনার বাজারে কমেছে মাছের সরবরাহ, তবে স্থিতিশীল রয়েছে মাছের দাম। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে নওগাঁ শহরের পৌর পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী ও নেত্রকোনা জয়ের বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। শুরুতেই চলে যেতে চাই নওগাঁর আব্বাসের কাছে। আব্বাস, জানাবেন বাজারে সব ধরনের সবজির কী দামে, কেমন দামে বিক্রি হচ্ছে, এবং একই সঙ্গে জানতে চাই যে আগাম যে শীতকালীন সবজি সেগুলোর সরবরাহ কেমন দেখছেন? রওশন, আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি বাজারে। আর এই বাজারটি মূলত ভোর থেকে শুরু হয় এবং আশপাশের বিভিন্ন এলাকা যারা কৃষক রয়েছেন তাদের উৎপাদিত শাকসবজি এখানে বিক্রি করার জন্য নিয়ে আসেন। শুরুতে যদি আপনাকে জানাতে চাই যে আসলে এখানে শীতকালীন যে আগাম সবজি, ফুলকপি বা অন্যান্য যে শাক রয়েছে সেগুলো বেশ দাম চড়া। ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 থেকে 100 টাকা পর্যন্ত এবং পালং শাক বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজির মধ্যে। তবে অফ সিজনে সজনে রয়েছে এবং দাম চড়া 90 থেকে 95 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর মৌসুমের শেষ সময় হয় বেগুনের দাম বেশ চড়া, প্রতি কেজি বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা পর্যন্ত। তবে অন্যান্য যে শাকসবজি রয়েছে সেগুলো 20 থেকে 40 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। সেগুলো যদি বলি যে মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি, কাঁকরোল মোলা পাওয়া যাচ্ছে 40 টাকায়, পটল করলা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি, ঢেঁড়স বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। পেঁপের দাম কিছুটা বেড়েছে, 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 20 টাকা কেজি। তবে সবুজ শাক এবং লাল শাক পাওয়া যাচ্ছে 20 থেকে 25 টাকা কেজি এবং ডাটা খুঁড়া যেটা রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 3 থেকে 4 টাকা পিস। এবং লাউ যেহেতু মৌসুম শেষ বলা যায় এবং দাম চড়া, লাউ এবং কুমড়া বিক্রি হচ্ছে 25 থেকে 35 টাকা পিস পর্যন্ত। আর আলুর দাম ঠিক আগের মতো রয়েছে, স্থিতিশীল অবস্থা রয়েছে। দেশি, হল্যান্ড এবং কাটিনাল আলু বিক্রি হচ্ছে 50 টাকা থেকে শুরু করে 58 টাকা কেজি পর্যন্ত এবং কাঁচামরিচ দামও স্থিতিশীল রয়েছে এবং দাম কিছুটা কম, ক্রেতাদের কাছে স্বাচ্ছন্দ্য মনে হচ্ছে। 130 টাকা থেকে শুরু করে 150 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। আর যেহেতু এটা পাইকারি বাজার, পাশে খুচরা বাজার রয়েছে, আর এই বাজারে প্রধান ক্রেতা এই খুচরা ব্যবসায়ীরা, তারা এখান থেকে এই সবজিগুলো কিনে নিয়ে গিয়ে প্রতি কেজিতে বলা যায় যে 10 থেকে 15 টাকা লাভে তারা
বিক্রি করে থাকেন। কৃষকরা বলছেন যেহেতু এখন শাকসবজি বেশ ভালো উৎপাদন হচ্ছে, অর্থাৎ গত 2 দিন বা 1 সপ্তাহ আগে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে মাটিতে রস পাওয়ার কারণে ভালো শাকসবজি উৎপাদন হচ্ছে, এতে করে বাজারেও সরবরাহ ভালো হচ্ছে। তবে দাম কিছুটা কম থাকলেও তারা বেশি সবজি বাজারে সরবরাহ করার কারণে এবং বেশি নিয়ে আসার কারণে তারা কিছুটা লাভবান হচ্ছেন বলা যায়। আর এখান থেকে একজন ক্রেতা যদি কিনতে যায় সর্বনিম্ন 2.5 থেকে 5 কেজি পর্যন্ত কিনতে হবে। আর এই পাইকারি বাজারের কথা যদি বলি, যে পাইকারি বাজারে যদি কোনো শাকসবজির দাম কমে বা বাড়ে, তার প্রভাব পড়ে খুচরা বাজারে। আর এখান থেকে আসলে বিভিন্ন আশপাশের বিভিন্ন বাজারগুলোতে এই শাকসবজিগুলো সরবরাহ করা হয়ে থাকে। আর এখানে যারা ক্রেতা রয়েছেন বা বিক্রেতা রয়েছেন, তারা আসলে এই সবজি বা শাক কিনে তারা কিছুটা স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং কৃষকরাও বলছেন যে তারা বেশি বেশি সবজি পাচ্ছেন এবং দাম বেশি ভালো পাচ্ছেন। এতে করে বলা যায় যে মোটামুটি বাজার স্থিতিশীল হয়েছে। এই ছিল আমার কাছে এই শাকসবজির বাজার নিয়ে সবশেষ। সবজি বাজারের খবর জানছিলাম, এবার একটু জানতে চাই মাছের বাজারের অবস্থা। নেত্রকোণে আছেন সহকর্মী রিফাত আহমেদ। রিফাত, জানাবেন যে বাজারে মাছের সরবরাহ কমার কারণ কি এবং কোন মাছ কত দামে বিক্রি হচ্ছে? আপনি আসলেই নেত্রকোনা এই অঞ্চল নদী এবং হাওর বিস্তৃত এলাকায় সারা বছর কিন্তু এখানে মাছের উৎপাদন হয়। বিশেষ করে এখানকার যে হাওরগুলো রয়েছে, সেই হাওরগুলো কিন্তু দেশীয় মাছের উৎপাদন সবচেয়ে বেশি। আমি এখন যে বাজারটিতে রয়েছে জয়ার বাজার, এই বাজারটিতে সকালে কিন্তু মাছের সরবরাহ ভালো থাকে এবং এখান থেকে কিন্তু শহরের যে অন্যান্য বাজারগুলো রয়েছে, সেই অন্যান্য বাজারগুলোতে পাইকারিতে মাছ কিন্তু বিক্রি হয়। তবে আজকে আবহাওয়া কিছুটা খারাপ থাকার কারণে কিন্তু সকালের দিকে আমরা যেমনটা দেখেছি যে আসলে মাছের সরবরাহ কিছুটা কম এসেছে। বিশেষ করে দেশীয় প্রজাতির যে হাওরে মাছগুলো রয়েছে, সেই মাছগুলোর সরবরাহ কিন্তু আজকে কম। আজকে যদি আমরা মাছের দরদামের কথা বলি, আজকের বাজারে বড় আকারে যে রুই মাছ রয়েছে, সেই রুই মাছ কিন্তু বিক্রি হচ্ছে 500 টাকার উপরে এবং মাঝদেশ যে রুই মাছগুলো রয়েছে, সেই মাছগুলো কিন্তু বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকার মধ্যে। এছাড়াও মিকরা মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকার মধ্যে। কার্পু মাছ বিক্রি হচ্ছে 220 টাকা থেকে 207 টাকার মধ্যে। এছাড়াও দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের কম বেশি বাজারে উঠেছে। এর মধ্যে বোয়াল মাছ কিন্তু বোয়াল মাছ বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকার মধ্যে। মূলত দেশীয় মাছের সরবরাহ পাওয়ার কারণে কিন্তু দেশীয় মাছের দাম কিছুটা বেড়েছে। এই ছিল আমার কাছে মাছ বিক্রি সর্বশেষ। ঢাকার বাইরের বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আবারও। দেখছেন এখন সকাল। শেখ হাসিনা সরকারের শাসনামলে বাংলাদেশের থেকে পাচার হওয়া প্রায় 2 লাখ কোটি টাকার হদিস বের করতে সম্প্রতি যুক্তরাজ্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ থেকে অর্থ পাচার করা হয় এমন দেশের তালিকায় শুরুর দিকে আছে যুক্তরাজ্যের নাম। দেশটিতে পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফেরানোর সম্ভাবনা কতটুকু, কিভাবে শুরু হবে তদন্ত প্রক্রিয়া? লন্ডন থেকে নাইম হাসান জানাবেন বাকিটা। বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার বন্ধে ও পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ইতিমধ্যেই অনুসন্ধান শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের একটা বড় অংশ চলে যায় যুক্তরাজ্যে। পাচারকৃত এই অর্থের হদিস বের করতে সম্প্রতি স্টারমার প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়ে এরই মধ্যে আলোচনা শুরু করেছে বাংলাদেশ ও যুক্তরাজ্য। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পরপরই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ বিষয়ে যুক্তরাজ্যের সহযোগিতার জন্য ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকও করেছেন।
সম্প্রতি শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অঢেল সম্পদ ও রিয়েল এস্টেট সাম্রাজ্য নিয়ে চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বাংলাদেশ থেকে অর্থ পাচার করে যুক্তরাজ্যে প্রায় 20 কোটি পাউন্ড মূল্যের 350-রও বেশি স্থাবর সম্পত্তির মালিক হয়েছেন তিনি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 3000 কোটি টাকারও বেশি। সাবেক ভূমিমন্ত্রীর মতো আরো অনেক রাঘব বোয়াল এই অর্থ পাচারের সঙ্গে জড়িত বলে দাবি করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি। বাংলাদেশের আইন অনুযায়ী কোনো নাগরিক দেশ থেকে বছরে $12,000 বেশি বিদেশে পাঠাতে পারবেন না, অথচ ব্রিটেনে 1000 কোটি টাকা পাচার করেছেন এমন ব্যক্তির সংখ্যা নেহাত কম নয়। ব্রিটেনের আইনজীবীরা বলছেন আন্তর্জাতিক আইনি সহায়তা সংস্থা MLA এর মাধ্যমে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত পাঠানো সম্ভব। এই MLO এভিডেন্স গ্যাদার করতে পারবে, তারা ইন্টারভিউ করতে পারবে উইটনেসদেরকে, এবং তারা ইচ্ছে করলে ফ্রিজিং এবং সিজিং অ্যাসেট করতে পারবে। যদি তারা মানিগুলো এনে এখানে যদি কোনো অ্যাসেট করে সেটাও কিন্তু সিজ করতে পারবে। অর্থনীতিবিদরা বলছেন পাচার হওয়া অর্থ ফেরত পাঠানোর প্রক্রিয়া জটিল হলেও অসম্ভব নয়। সেক্ষেত্রে অর্থ পাচারে জড়িতদের বাংলাদেশের আদালতে অভিযুক্ত করে কূটনৈতিক প্রক্রিয়ায় অর্থ ফেরত নেয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা খুবই জটিল একটি প্রক্রিয়া এবং সময় সাপেক্ষ। প্রথমেই বাংলাদেশ সরকারকে যারা টাকা পাচার করেছে লোকাল আদালতে তাদেরকে কনভিক্ট করতে হবে, এবং যে সমস্ত দেশে টাকাগুলি পাচার হয়েছে সে সমস্ত সরকারের সঙ্গে তাদের একটা সমঝোতা করতে হবে যাতে করে তারা টাকাগুলি ফিরিয়ে দিতে সাহায্য করতে পারে। যদিও বৈশ্বিক পরিসংখ্যান বলছে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার নজির খুবই কম, তবে বাংলাদেশ সরকারের যথাযথ উদ্যোগ ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করতে পারলে এই অর্থ ফেরত আনা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। নাইম হাসান, এখন ব্রিটেন। সৌদি আরবে নিয়ন্ত্রণে আসছে না হুন্ডির দৌরাত্ম্য। বৈধ প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিটেন্স পাঠালেও যাদের আকামার মেয়াদ নেই সেসব প্রবাসীরা বেছে নিচ্ছেন হুন্ডির পথ। আকামার মেয়াদ না থাকলেও পাসপোর্ট নাম্বার দিয়ে ব্যাংকে টাকা পাঠানোর সুযোগ চান তারা। এর জন্য অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসীরা। বিস্তারিত জানাচ্ছেন জাহাঙ্গীর আলম হৃদয়। দেশের প্রবাসী আয়ের বড় উৎস মধ্যপ্রাচ্য। বহু বছর ধরেই দেশের রেমিটেন্স আয়ের শীর্ষে রয়েছে সৌদি আরবের নাম। বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের প্রধান বাজারও ছিল দেশটি। তবে সম্প্রতি সৌদি থেকে রেমিটেন্স প্রবাহে পড়েছে ভাটা। বর্তমানে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর পরিবর্তে অনেকে বেছে নিচ্ছেন হুন্ডির পথ, কেননা এদের বেশিরভাগেরই নেই আকামার মেয়াদ। তাই ইচ্ছে থাকলেও বৈধ পথে অর্থ পাঠাতে পারছেন না তারা। সমস্যার সমাধানে পাসপোর্ট নম্বর দিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর সুযোগ চান তারা। যদি পাসপোর্টের মেয়াদ দিয়ে রেমিটেন্স পাঠানো যায় এমন কোনো ব্যবস্থা থাকতো তাহলে আমাদের অনেক উপকার হতো। সেই সাথে আমরা ব্যাংকে রেমিটেন্স পাঠাতে পারতাম। সরকার এদের জন্য একটা ব্যবস্থা করুক আমাদের জন্য, যাতে আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা পাঠাতে পারি, আমার দেশ যাতে ডেভেলপ হয়। এছাড়া অবৈধ প্রবাসীদের বৈধ করতে রিয়াদের বাংলাদেশ দূতাবাস ও সৌদি সরকারের মধ্যে কূটনৈতিক তৎপরতা বাড়াতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন প্রবাসী বাংলাদেশিরা। আকামা না থাকার কারণে ব্যাংক সেটা গ্রহণ করছে না। এখন সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ সরকার প্লাস বাংলাদেশের অ্যাম্বাসি সৌদি আরবের আছে, এরা যদি যোগাযোগ করে, এরা যদি কোনো সহায়তা করে প্রবাসীদেরকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে পারবো। সৌদি সরকারের সাথে বৈঠক করে যদি এদেরকে বৈধভাবে করা হয় তাহলে বাংলাদেশের রেমিটেন্স যাবে এবং রেমিটেন্সের বাড়বে। বর্তমানে সৌদি আরব থেকে আলরাজি, ইনজাজ, SNB, টেলিমানি, কুইক পে সহ বিভিন্ন ব্যাংকের মাধ্যমে দেশে অর্থ পাঠান প্রবাসীরা। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, এখন সৌদি আরব।
ইসরায়েল আর লেবাননের ছায়াযুদ্ধের ইতিহাস 40 বছরের। সাম্প্রতিক সময়ে তা জনসম্মুখে এসেছে লেবাননে ইসরায়েলি হামলার প্রায় 600 মানুষ নিহতের পর। 2 দশকের মধ্যে এটাই লেবাননের তেল আবিবের সবচেয়ে রক্তক্ষয়ী হামলা। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের এই সংঘাতের জেরে দীর্ঘদিন ধরে গোপন অভিযান আর হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। নতুন করে সংঘাতের শুরুটা গেল বছরের অক্টোবরে, যখন গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েলি বাহিনী। তখন থেকে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে যুদ্ধে নেমে পড়ে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, হামাস ও হুথি বিদ্রোহীরা। তবে নতুন করে 7 অক্টোবর যুদ্ধ শুরু হলেও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা আর হিজবুল্লাহর মধ্যে ছায়াযুদ্ধের সূচনা হয় 40 বছর আগেই। 1980 সালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনকে নির্মূলে লেবাননে অভিযান চালায় ইসরায়েল। তখন থেকে লেবাননে সেনা মোতায়েন করে রেখেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তাৎক্ষণিকভাবে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলওকে উৎখাতের উদ্যোগ সফল হয়নি আইডিএফের, এমনকি তারা আত্মসমর্পণেও অস্বীকৃতি জানায়। সে সময় পিএলওর ওপর হামলা করে বসে ইসরায়েল। তাদের আত্মসমর্পণে বাধ্য করার পর সংঘাতে প্রাণ যায় 5,500-এর বেশি ফিলিস্তিনি শরণার্থী ও লেবাননের সাধারণ মানুষের। তখন এই গণহত্যার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে তুলেছিল ইরান সমর্থিত শিয়া যোদ্ধারা, যা পরবর্তীতে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীতে পরিণত হয়। এই যোদ্ধাদের সমন্বয়ে 1983 সালে প্রতিষ্ঠিত হয় হিজবুল্লাহ। তখন থেকেই ইসরায়েলের শক্তিশালী শত্রু এই হিজবুল্লাহ। সে সময় থেকে গেরিলা যুদ্ধ কিংবা গুপ্ত হামলার মাধ্যমে ইসরায়েলি বাহিনীকে অস্থির করে রেখেছিল এই সশস্ত্র গোষ্ঠী। বৈরুতে যুক্তরাষ্ট্র আর ফ্রেঞ্চ সেনাঘাঁটিতে বোমা হামলার পাশাপাশি অনেক হামলাই সংগঠিত করে এই সশস্ত্র গোষ্ঠী। বিশাল নেটওয়ার্কের সহযোগিতায় অর্থায়ন পায় হিজবুল্লাহ। এর মধ্যে রয়েছে লাতিন আমেরিকাও, যে কারণে দীর্ঘায়িত হয়েছে এই ছায়াযুদ্ধ। আর্জেন্টিনায় ইসরায়েলি দূতাবাস ও ইহুদি কমিউনিটি সেন্টারে হামলায় শতাধিক মানুষের মৃত্যুর পর 1990 সালে হিজবুল্লাহ নেতা আব্বাস আল মুসাউইকে হত্যা করে ইসরায়েল। তখনই আলোচনায় আসে সশস্ত্র এই গোষ্ঠীর নাম, যদিও গোষ্ঠীটির লেবাননের রাজনীতিতে উত্থান হয় 1992 সালের গৃহযুদ্ধের পর। তবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদও সমানতালে সক্রিয় অবস্থানে, যে কারণে দুই পক্ষের উত্তেজনা কমার পরিবর্তে উল্টো বেড়েছে। হিজবুল্লাহ আর ইরানের প্রভাবশালী নেতাদের হত্যায় দীর্ঘদিন ধরেই কাজ করে আসছে মোসাদ। হিজবুল্লাহ কমান্ডার ইমাদ মুগনিয়ে, যিনি 1983 সালে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হোটেল হায়াতে প্রধান উপদেষ্টার সফর বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রেস সচিব। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মিনিস্টার জর্জিও মিলোনি, তারপর আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর এবং এরপর 3টা অনুষ্ঠানে উনি ছিলেন। একটা হচ্ছে ক্লিন্টন গ্লোবাল ফাউন্ডেশনে গ্লোবাল ইনিশিয়েটিভে উনি বক্তব্য রাখেন। তারপরে ফ্রেন্ডস অফ বাংলাদেশ, ওইখানে একটা বক্তব্য রাখেন। এবং পরবর্তীতে বাংলাদেশের যে ইউএনএ বাংলাদেশের যে 50 বছরের যে পূর্তি উপলক্ষে ওইখানে একটা বক্তব্য রাখেন এবং ওইখানে অনেক ছিলেন। আর একটা বড় সাইড ইভেন্ট হয়, সেটা হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। এটা বাংলাদেশ এবং জয়েন্টলি ইউএনএইচসিআর এরা এটা হোস্ট করে। সেখানে স্যার বক্তব্য দেন এবং আমাদের পররাষ্ট্র অ্যাডভাইজার উপদেষ্টা ওই অনুষ্ঠানটা পরিচালনা করেন। তো আমরা মনে করি যে আজকে মানে ওনারা এই ব্যস্ততম দিনে মানে বাংলাদেশের ডিপ্লোমেসির জন্য একটা খুবই সাকসেসফুল একটা ডে। আপনারা জানেন যে এটা খুবই রেয়ার যে ইউএস এর একজন প্রেসিডেন্ট ইউএনজি এর একটা সাইড লাইনে বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সাথে দেখা করা। এটা খুবই, আমরা জিজ্ঞেস করেছিলাম যে এটা ওদের একজন বলেছেন যে এটা গত 50 বছরে হয়নি বা 1971 এর পরে হয়নি। আর মিলনের সাথে তার মূল বক্তব্য আলোচনাটা ছিল মাইগ্রেশনটা নিয়ে। আমাদের দেশের থেকে জানেন যে অনেক ছেলে খুবই রিস্কি একটা রুটে অনেক ক্ষেত্রে তারা ইলিগালি ইটালিতে যায়। তো
উনি চাচ্ছিলেন স্যার এই বিষয়ে আলোচনা করেছেন এবং বলেছেন যে কিভাবে এটাকে লিগালি আরো অনেক বেশি বাংলাদেশি কিভাবে ইতালিতে যেতে পারে, সেই পথটা কতটা প্রশস্ত করা যায়, এবং এটা নিয়ে পুরো আলোচনাটাই মূলত ছিল এই বিষয়ে। এবং মিলনই বাংলাদেশের গভর্নমেন্টকে সাপোর্ট জানিয়েছেন। আর আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টরের সাথে মিটিংটাও খুব ইম্পর্টেন্ট ছিল। উনি আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর বলেছেন যে পোস্ট রেগুলেশন বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ 2.0, এবং উনি তার হোল হার্টেড সাপোর্ট জানিয়েছেন বাংলাদেশের প্রতি। এবং অলরেডি আপনি জানেন যে একটা আইএমএফ এর টিম বাংলাদেশ এখন ভিজিট করছে, এবং এই ভিজিটের পরে ওরা ফিরে যাবে, যে ওরা ডিসাইড করবে যে বাংলাদেশকে কি নতুন করে তারা আবার সহায়তা দিবে নাকি পুরনো সহায়তাই আরো একটু বাড়িয়ে দিবে, বা এই এটা তো। বাট তারা বাংলাদেশের ব্যাপারে খুবই পজিটিভ, এবং বাংলাদেশকে তারা জানিয়েছে যে তারা সর্বাত্মক সহায়তা করবে। এই আজকের আমাদের ফরিদ আলম, আমি এনটিভির পক্ষ থেকে, এক্সকিউজ মি, করতে দেন। আচ্ছা, আমি ফরিদ আলম, আমি এনটিভির পক্ষ থেকে একটি জিনিস জানতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা জানি যে ডক্টর ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে বৈঠকটি হয়েছে সেটি একটু ঐতিহাসিক বলা যায়, বিকজ স্মরণকালে এরকম বৈঠক আর হয়নি। ওটা বাদ দিয়ে এমন কোনো ইস্যু ঘটেছে কিনা, রোহিঙ্গা ইস্যু বা অন্য কোনো ইস্যু নিয়ে, যেটা ডক্টর ইউনূসের এই সফরের প্রথম দিনেই সেটাকে আমরা একটা সাফল্য হিসাবে বা একটা বিশাল অগ্রগতি হিসাবে আমরা প্রত্যেকটা মিটিংই সফল। আজকে দেখেন সকালে জাস্টিন ট্রুডোর সাথে উনি কথা বলেছেন, ওইখানে স্টুডেন্ট ভিসা যাতে বাড়ানো হয় সেই বিষয়ে কথা হয়েছে। ইতালির প্রাইম মিনিস্টারের সাথে যে মিটিংটা হয়েছে সেটাও খুব সফল। বাংলাদেশের থেকে জানেন এর আগে অনেকে ইলিগালি মাইগ্রেশন করতে যে অনেকে মৃত্যু হয়েছে। তো এখন আমরা যদি ইতালিতে যদি প্রচুর সংখ্যক আমরা বাংলাদেশি যেতে পারে লিগাল রুটে, এটা তো অবশ্যই সবার জন্য একটা ওয়েলকাম নিউজ। আর আইএমএফ তো আপনি জানেন, আইএমএফ এর সহায়তা মানে কিন্তু আইএমএফ একা সহায়তা করে না, তখন হয় কি পুরো মাল্টিলেটারাল যত এজেন্সি আছে তখন ওয়ার্ল্ড ব্যাংক ইন্টারেস্টেড হয়, এডিবি ইন্টারেস্টেড হয়, ইভেন প্রাইভেট ইনভেস্টররা ইন্টারেস্টেড হয় যে না এখানে আইএমএফ এর বাংলাদেশের উপর পুরোপুরি আস্থা আছে, তখন ওরা সবাই আসে। তো বাংলাদেশের জন্য এটা আজকের দিনটা খুবই খুবই একটা সফলতম দিন আমি বলবো বাংলাদেশের ডিপ্লোমেসির জন্য। You may know that the US foreign policy is Indo-Pacific centric and upholding the democracy. ডেমোক্রেসির উত্তরণে বাইডেন প্রশাসন কি প্রতিশ্রুতি দিয়েছে? উনি অলরেডি একটা প্রেস নোট দিয়েছেন হোয়াইট হাউস থেকে যে বাংলাদেশ ইমপ্লিমেন্ট ইটস নিউ রিফর্ম এজেন্ডা, এটা সাপোর্ট করবে। দ্বিতীয় হচ্ছে যে ইন্দো প্যাসিফিক নীতিতে মানে কোন ধরনের পরিবর্তন আসবে কিনা, যেহেতু একটা বৈপ্লবিক সরকার এবং ডক্টর ইউনূস অলরেডি উনি একজন গ্লোবাল লিডার। তো এই পার্সপেক্টিভে আমার দুইটা প্রশ্ন, একটা হচ্ছে ইন্দো প্যাসিফিক নীতিতে বাংলাদেশের কোনো পরিবর্তন নিয়ে কোনো কথা হয়েছে কিনা, দ্বিতীয় হচ্ছে যে রিফর্মের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কি ধরনের উদ্যোগ সাপোর্ট দিবে, তারা অলরেডি এটা উল্লেখ করেছে। আপনি জানেন যে ইউএস এর একটা টিম কিন্তু এই মাসেই ভিজিট করে গেছে, ডোনাল্ড লু সেই ইয়েতে ছিলেন, সেই সময় আসলে অনেক অনেক বেশি বিস্তৃত আলাপ হয়েছে। ইউএস বাংলাদেশের খুবই একজন নিকটতম বন্ধু। তো বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশনের সাথে, আর ইউএস যেহেতু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি, তারা সর্বাত্মক যত সাহায্য লাগে, যে পরিমাণ যেই অ্যাসিস্ট্যান্সের থেকেও যে পরিমাণ আপনার ফুল সাপোর্ট লাগে, সবগুলোতেই ওরা বাংলাদেশের সাথে আছে, তারা এটা জানিয়েছে। এটা আজকে দিনে যখন বাইডেনের সাথে মিটিং হয় তখন এই জিনিসটা রিইটারেট হয়েছে, এবং যখন ইউএস এর যে প্রতিনিধি এসেছিলেন তখনও সেই হয়েছে। আর ইন্দো প্যাসিফিকে কি হচ্ছে জানি না, আমরা ইউএস এর খুব ভালো বন্ধু, হ্যাঁ, সেই আলোকে আমরা দেখি। হ্যাঁ, এটা যে খুব যে ইন্দো প্যাসিফিক নাকি প্যান প্যাসিফিক, এটা ইস্যু না, ইস্যু হচ্ছে যে বাংলাদেশের সাথে ইউএস এর একটা খুবই সুদৃঢ় একটা বন্ধুত্ব আছে।
আচ্ছা তাহের ভাই বলেন, তাহের ভাই বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে যুক্তরাষ্ট্র বলেছে শব্দনাশ সহযোগী, আর আমাদের দেশে একটা বড় ধরনের পরিবর্তন, সেই পরিবর্তনটা হচ্ছে যে স্বৈরাচারী সরকারকে ছাত্র জনতার আন্দোলনের পালাতে আসে, এবং এই যে বিষয়টি যে সহযোগিতা পালানোর পর একটা বড় ধরনের একটা ব্যক্তম হয়েছে, ট্রানজিশন আছে। তো প্রেসিডেন্ট জো বাইডেন উনি কি এটা জানতে চেয়েছেন কি ধরনের পরিবর্তন হয়েছে, উনি কি বলেছেন এটা, এবং তারা কোন কোন ক্ষেত্রে সহযোগিতা? না, এটা ওনাকে যেটা আলোচনা হয়েছে যে এই স্টুডেন্ট রেভলিউশনটা কিরকম হলো, এটা তো একটা মানে পুরো পৃথিবীতে একটা অবাক করা ঘটনা। স্পেসিফিক নাকি প্যান স্পেসিফিক এটা ইস্যু না, ইস্যু হচ্ছে যে বাংলাদেশের সাথে ইউএস এর একটা খুবই সুদৃঢ় একটা বন্ধুত্ব আছে। আচ্ছা তাহের ভাই বলেন, তাহের ভাই বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে যুক্তরাষ্ট্র বলেছে শব্দনাশ সহযোগী, আর আমাদের দেশে একটা বড় ধরনের পরিবর্তন, সেই পরিবর্তনটা হচ্ছে যে স্বৈরাচারী সরকারকে ছাত্র জনতার আন্দোলনের পালাতে আসে, এবং এই যে বিষয়টি যে সহযোগিতা পালানোর পর একটা বড় ধরনের একটা ব্যক্তম হয়েছে, ট্রানজিশন আছে। তো প্রেসিডেন্ট জো বাইডেন উনি কি এটা জানতে চেয়েছেন কি ধরনের পরিবর্তন হয়েছে, উনি কি বলেছেন এটা, এবং তারা কোন কোন ক্ষেত্রে সহযোগিতা? না, এটা ওনাকে যেটা আলোচনা হয়েছে যে এই স্টুডেন্ট রেভলিউশনটা কিরকম হলো, এটা তো একটা মানে পুরো পৃথিবীতে একটা অবাক করা ঘটনা। এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা, সেই বিষয়ে আলোচনা হয়েছে। আর ফুল সাপোর্ট মানে সব ধরনের সাপোর্ট, বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যা যা সাপোর্ট লাগে সবই হচ্ছে, এবং সেখানে আমরা যে কমিশন গুলো হচ্ছে, এই কমিশন গুলো কি কি কাজ করবে, তারপরে কমিশনের পরে যে আমাদের পলিটিক্যাল পার্টির সাথে যে ডায়ালগ হবে, অনেক কিছুই তো সামনে। আপনি জানেন যে স্যার অলরেডি বলেছেন। আমি তো বললাম যে ফুল সাপোর্ট। আমি ডাক্তার ওয়াজেদ খান, সম্পাদক সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকা। আমি জানতে চাচ্ছি যে জাতিসংঘ মহাসচিবের সাথে যে আলাপ হয়েছে, বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সহস্রাধিক মানুষ হত্যা করেছে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, এই ব্যাপারে তারা নতুন করে কোনো কিছু বলছে কিনা তাদের এই বিচার কার্যের জন্য এবং তদন্তের ব্যাপারে? আজকে কিন্তু জাতিসংঘ মহাসচিবের সাথে কোনো আলোচনা হয়। ওনার একটা রিসেপশন ছিল, সেই রিসেপশনটা উনি হোস্ট করেছেন। এটা হেড অফ গভর্নমেন্টের জন্য, হেড অফ স্টেটের জন্য উনি একটা আজকে সকালে একটা রিসেপশন হোস্ট করেছেন। সেখানে না, এটা সেই রিসেপশনে ওইখানে উপস্থিত ছিলেন। আচ্ছা, আপনারা মাননীয় প্রধান উপদেষ্টার আজকে টোটাল কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা করলেন। গতকালকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে আলোচনা করেছেন, সেই ব্রিফটা আমরা পাই, এবং খুব সামারাইজ একটা স্টেটমেন্ট বিএসএফ এর মাধ্যমে আমরা পেয়েছি। তো সেখানে জয়শঙ্করের সাথে আলোচনার সময় সেখানে পতিত সরকারের ভারতে সাবেক প্রধানমন্ত্রী ওখানে আশ্রয় নিয়ে আছে, তাকে বাংলাদেশের শেখ হাসিনাকে বাংলাদেশে ব্যাক করানোর জন্য এই ব্যাপারে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং জয়শঙ্করের সাথে স্পেসিফিক কোনো আলোচনা হয়েছে? থ্যাংক ইউ। এটা প্রথম বৈঠক ছিল দুজনের জন্য, এবং আপনার যারা সবাই আছেন নিশ্চয়ই উপলব্ধি করবেন যে প্রথম বৈঠক হিসেবে যে পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মধ্যে আলোচনা যে হয়েছে সেটাই একটা প্রথম ইতিবাচক স্টেপ, এবং এই যেটা বলে টু সেট দ্য বল রোলিং। সেই হিসাবে আমাদের তো অনেক অনেক বিষয় আছে, সীমান্ত পরিস্থিতি আছে, একই সাথে কিভাবে যে প্রধান উপদেষ্টার সফর বিষয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন করছেন প্রেস সচিব। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv।